আজকের ক্লাসে তাহলে আমরা যতটুকু ছিলাম যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 তে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি এই পার্টের মধ্যে আমরা এই আউটবাউ নিয়ম, প্রিন্সিপাল, হোমস প্রিন্সিপাল অ্যান্ড পলিং এক্সক্লুশন প্রিন্সিপাল, এই তিনটা প্রিন্সিপাল পার্টের মধ্যে আমরা ছিলাম। এই তিনটা প্রিন্সিপাল থেকে শুরু করব। তার আগে এখানে একটা পয়েন্ট তোমাদের নোট করতে হবে বা পয়েন্ট তোমাদের বুঝতে হবে যে অনেক টিচাররা বা অনেকে যখন আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পড়ায় বা অনেক টিচাররা যখন একাডেমিকের জন্য পড়ায় তখন একটা জিনিস যেটা ভুল করে, তোমার এখানে দেখো একটা হেডিংই দেওয়া আছে। হেডিংটা হচ্ছে দ্য 3 রুলস অফ দ্য আবভ প্রিন্সিপাল অ্যান্ড ইটস সামারি। তার মানে এখানে যে তিনটা রুল আছে, মানে আমরা যে তিনভাবে প্রকাশ করি যে আবহ নিয়ম, হোমস ল, আর হচ্ছে যে কি বলে পলির যে এক্সক্লুশন বা পলির যে বর্জন নীতিটা, এক্সক্লুশন প্রিন্সিপাল, এই তিনটা লটা আমরা তিনটা আলাদাভাবে ডিভাইড করি, বাট এই তিনটা তো আলাদা না, এই তিনটা কিন্তু একটার সাথে আসে। যেমন 3 রুলস আন্ডার দ্য আউটবাউ প্রিন্সিপাল, এই আউটবাউ প্রিন্সিপালের আন্ডারে আবার আউটবাউ প্রিন্সিপাল আসছে। যেমন এই যে তোমাকে বলি, এই যে দেখো প্রথমটাই আউটবাউ প্রিন্সিপালের মধ্যে, মানে তিনটা লয়ের মধ্যে প্রথমটা হচ্ছে আউটবাউ প্রিন্সিপাল। এটা যারা বই পড়ো না বা হাজির বইটা পড়ো না তারা এটা বুঝবে না কোনোদিনও। যার কারণে এই পেজটা খুলো, এই পেজটা খুলে সামনের দিকে আনো। যারা ফেসবুক লাইভ থেকে দেখতো তারাও একটু কষ্ট করে বইটা সামনে রাখো, এবং যারা ইউটিউব থেকে পরে রেকর্ডেড ভার্সনটা দেখবা তারাও একটু সামনে বইটা রাখো। যারা রেকর্ডেড দেখতেছো তারাও, আর রেকর্ডেডটা তুমি 1.25x দিয়ে দেখো, কারণ আমি তো অনেক তাড়াতাড়ি কথা বলি। অনেক তাড়াতাড়ি কথা বলে তুমি যদি 2x দিয়ে দেখো তাহলে মাথার মধ্যে অত কিছু ঢুকবে না। আর এমনিতেই বলো যে ভাইয়া অনেক তাড়াতাড়ি পড়ান বা অনেক তাড়াতাড়ি তারা পুরো হয়ে যায়, বাট বিষয়টা এরকম না। তুমি 1.2x দিয়ে দেখো বা 1 গুণ দিয়ে দেখো, তাহলে তোমার জন্য ভালো হবে। এখানে দেখো লোয়ার এনার্জি অরবিটাল, এটা আমরা সবাই জানি। রুলটা ছিল যে প্রথমে আগে লোয়ার এনার্জিটা ফিল হবে, তারপরে হায়ার এনার্জি অরবিটালসে যাবে। যেমন 1s এ আগে যাবে, তারপরে যাবে 2s এ, বেসিক কথা। দেন তোমার 2 নাম্বার লটাই হচ্ছে পোলিং এক্সক্লুশন যে প্রিন্সিপালটা। পোলিং এক্সক্লুশন প্রিন্সিপাল বা পলির যে বর্জন নীতি, বাংলাতে বলে এটা। পলির বর্জন নীতি অনুসারে আমাদের জানতে হবে যে যে কোনো অ্যাটমের 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বার কখনো সেম হবে না। এখানে এখানে লেখা আছে যে দা emphasizing that no two, এখানে no ওয়ার্ডটুকু দেখাবো, no two electrons in an atom can have the same 4 quantum numbers, মানে 4টা কোয়ান্টাম নাম্বার কোনো দুইটা অ্যাটমের ক্ষেত্রে বা দুইটা ইলেকট্রনের ক্ষেত্রে সেম হবে না। এটা পরে আমরা বিস্তারিত দেখবো ফার্দার অন। দেন হুনস লটা কি বলছে? হুনস ল অনুযায়ী দ্য ইলেকট্রন ইন ইচ অফ দ্য সিঙ্গেলি অকুপাইড অরবিটালস মাস্ট হ্যাভ দ্য সেম স্পিন। অ্যান্ড এটার আরো একটা ইম্পর্টেন্ট কথা আছে যে ইফ 2 or more degenerate orbitals are available, one electron goes into each until all the half full. The statement is called Hund's law. Hund's lawটা অনেকের ক্ষেত্রে পেঁচ বাজে, ইভেন যখন এ নাম্বারে বা ক নাম্বারে যখন দেয় হুন্ড ল লিখতে বলে। বাংলাতে হুন্ড ল আমরা মুখস্থ করেছি, বাট মোটামুটি বুঝার জন্য এতটুকু আমরা একটু পরে বিস্তারিত হুন্ডস লটা পড়বই। তাহলে প্রথম আসো পোলিং যে এক্সক্লুশন ল, এক্সক্লুশন প্রিন্সিপাল অনুযায়ী তোমার দেখো 2টা ইলেকট্রন নিয়ে কথা বলছে। এখানে হিলিয়ামের 2টা ইলেকট্রন নিয়ে কথা বলছে। হিলিয়ামের 2টা ইলেকট্রনের ক্ষেত্রে আমরা যদি ফার্স্ট ইলেকট্রন নিয়ে চিন্তা করি, হিলিয়ামের আগে ইলেকট্রন যে বিন্যাস ওইটা আগে দেখো। হিলিয়াম 2, হিলিয়াম 2 এর ক্ষেত্রে আমরা 1s2 হিসাব করতে হবে। 1s2 হিসাবে মানে সব থেকে সিম্পল ফরম্যাট 1s2। এখানে 1s2 হিসাব করলে আমরা তাহলে n বের করব একটা ইলেকট্রনের জন্য। আমরা জানি 1s2 এর ক্ষেত্রে বক্সটা সেরকম। বক্স অনুযায়ী আমরা হুনস ল অনুযায়ী পরে বিস্তারিত শিখবই, বাট আপাতত দেখো প্রথমে একটা ইলেকট্রন যাবে, তারপরে আরেকটি ইলেকট্রন আসবে, 2টা ইলেকট্রন এসে মিশবে। তাহলে এন এর ভ্যালু কত হবে? প্রথম ইলেকট্রনের জন্য হিসাব করব আমরা। এখানে এন এর ভ্যালু আসবে 1, তারপরে এল কত, এম কত, এন্ড এস কত। এল এর ভ্যালু আসবে, যেহেতু এস আছে 0, কারণ আমরা জানি এখানে কত ক্লাসে পড়ছে এস পি ডি এফ, এগুলোর জন্য এস এর ভ্যালু 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2, এফ এর জন্য 3। সো ফ্রম দ্যাট পয়েন্ট আমরা এখানে লিখতে পারি এল এর জন্য 0, তারপরে ভ্যাল, তারপরে বাকি থাকে এম। এম এর জন্য এখানে হিসাবটা আসবে, যেহেতু এস এর ভ্যালু 0, সো এম এর ভ্যালু উইল অলওয়েজ বি 0। এস এর ভ্যালু তখন আসবে একটা প্লাস হাফ এবং আরেকটা মাইনাস হাফ, তার মানে প্লাস মাইনাস হাফ, তাহলে একটা আসবে প্লাস হাফ। এটাই গেল একটা ইলেকট্রনের জন্য হিলিয়ামের। দেন জাস্ট সেকেন্ড ইলেকট্রনের জন্য সবই সেম থাকবে, বাট এখানে মাইনাস হাফ আসবে। তার মানে আলটিমেটলি বলা যায় যে 4টা ইলেকট্রন মানে 4টা কোয়ান্টাম নাম্বার কখনো সেম আসবে না একটা ইলেকট্রনের, মানে একটা পরমাণুর 2টা ইলেকট্রনের জন্য। জাস্ট এই কথাটাই বলছে হুনস লতে। তাহলে দেখি সামনের দিকে আগে। হ্যাঁ দেখো এখানে প্লাস হাফে আর মাইনাস হাফে এখানে জাস্ট প্যাচটা বাজছে বা এইখানে জাস্ট তোমার প্রবলেমটা হয়েছে। তারপরে দেখো এখানে হুনস ল বা ইনস এক্সপ্লেনেশন এই পার্টের মধ্যে তোমার নাইট্রোজেন নিয়ে কথা বলছে। নাইট্রোজেন আমরা বিস্তারিত দেখবই, বাট এই ল অনুযায়ী তোমার আগে মাথায় রাখতে হবে যে এখানে
যে সেম ইলেকট্রনগুলো আগে সিঙ্গেল সিঙ্গেল ভাবে যাবে এবং তারপরে মানে সেম অরবিটে, যেমন 1s2 তে প্রথমে আগে সিঙ্গেল ভাবে যাবে, তারপরে আরেকটা মানে সেকেন্ড যে মাইনাস হাফ স্পিন, তারপরে ওইটাতে যাবে। এটা আমি সিম্পল ভাষায় তোমাকে যদি আমি বুঝিয়ে বলি যে সাপোজ অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের 4 এই যে 2p4 এটা কিভাবে হলো, অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন 8 আমরা যে 1s2 2s2 2p4 এই 2p4টাকে এভাবে লেখা যায় 2px 2py 2pz। এখানে 2px এর ক্ষেত্রে আসবে 2, এখানে আসবে 1, এখানে 1, টোটাল মিলে 4। এখন এই পয়েন্টে আমি যদি বক্স আঁকি, বক্স আঁকলে হুমস ল অনুযায়ী তোমার 3টা বক্স আসবে, যেহেতু এটা পি অরবিটালের ক্ষেত্রে এল এর ভ্যালু 3, সরি পি অরবিটালের ক্ষেত্রে এল এর ভ্যালু 3, এল এর ভ্যালু 2, 1 এর জন্য এম এর ভ্যালু আছে 3টা আর কি, -1 0 আর 1। সো এখানে আমরা লিখতে পারি -1 একটা 0 একটা 1। এটা না লিখলেও কোনো সমস্যা না, ম্যাটার এটা না, ম্যাটার হচ্ছে যে এখানে 4টা ইলেকট্রন কিভাবে অ্যারেঞ্জ হবে। 4টা ইলেকট্রন অ্যারেঞ্জ হওয়ার নিয়মটা হবে যে 4টার মধ্যে প্রথমে আগে একটা করে শেলে সিঙ্গেল ডিজিট করে সামনে আগাবে। সিঙ্গেল ডিজিট করে আমি যদি দেই তাহলে মানে সিঙ্গেল স্পিন করে সামনে আগাবে এবং ওই স্পিনগুলো সেম ডাইরেকশনেই থাকবে। একটা স্পিন উপরের দিকে আর একটা স্পিন মাইনাস নিচের দিকে, পরেরটা যদি আমি নিচের দিকে দিতাম, সাপোজ আমি যদি এখানে লিখি এই যে এইটা, এটা কি হবে মানে এটার বদলে এটা দিলাম মানে প্রত্যেকটাতে দিলাম কিন্তু একটা নিচের দিকে দিলাম, এটা কোনোদিনও হবে না। এর বদলে আমাদের এটা সামনের দিকে আসবে। এবং ধরে নাও তুমি এটা লাস্টেটা দিলা না, লাস্টেটা না দিয়ে প্রথম দুইটা দিলা এবং পরে এটা নিচের দিকে দিলা, তারপরে আবার লাস্টে দিলা, মানে এগুলো হবে না। শুরুর দিকে তোমার সবগুলাই সিঙ্গেলি এবং সেম স্পিনে সামনের দিকে আসবে। সেম স্পিনের সামনের দিকে আমি দিলাম, দেওয়ার পরে বাকি যে আরেকটা থাকে বাকি আরেকটা থাকবে আবার প্রথমটাতে, এইটা আবার লাস্টেটাতে দেওয়া যাবে না। এটাই হুন্স লর মূল কথা। আর হুন্স লর তুমি যদি ভালো ভাষাটা ছিল এরকম যে ইফ 2 or more degenerate orbitals are available, one electron goes into each until all are the half full. A statement is called Hund's rule. Just এতটুকুই। তাহলে তুমি নাইট্রোজেন দিয়েও এটা পারবা, তারপর এখানে অক্সিজেন দিয়েও পারবা, সবকিছু দিয়ে আশা করি পারার মতো হবে। তারপরে মেইন আমাদের যেটা আউবো প্রিন্সিপাল অনুসারে n+l রুল ফলো করবে এবং n+l রুল অনুযায়ী যার শক্তি যত কম আসবে, যার এনার্জি যত কম আসবে, মানে n+l এর ভ্যালু যার যত কম আসবে, আর n+l ডিফাইন করে এনার্জি লেভেল, n+l এর ভ্যালু যত কম আসবে সেখানে ইলেকট্রনটা আগে যাবে। ওই অনুযায়ী একটা ছোটবেলা আমরা যেগুলো পড়ছিলাম এই অনুযায়ী, বাট এটা আমাদের পড়ে এখন আপাতত কোনো লাভ নাই, কারণ এইগুলা শেখার থেকে আমরা নর্মালি যখন বইয়ের এমসিকিউ বা এক্সারসাইজগুলো প্র্যাকটিস করব তখন আমরা নিজেরাই পারবো। কিছু জিনিস আগে তুমি প্র্যাকটিস করে যাবে তাহলেই হবে। দেখো এখানে 3-4টা এক্সাম্পল দেওয়া আছে। এখানে 3d অরবিটাল আর 4s অরবিটাল, কোনটার মধ্যে ইলেকট্রন আগে যাবে, এটা হিসাব অনুযায়ী আমাদের 4s অরবিটাল নিয়ে চিন্তা করতে হবে আর 3d অরবিটাল নিয়ে চিন্তা করতে হবে। 4s অরবিটাল নিয়ে যদি চিন্তা করো তুমি, n+l এর ভ্যালু বের করতে হবে 4s এ। 4s এ n এর ভ্যালু আসবে, সরি 4s এ n এর ভ্যালু আসবে 4 আর l এর ভ্যালু আসবে 0, কারণ আমরা জানি s এর ভ্যালু আসে 0। তারপরে 3d এর ক্ষেত্রে n এর ভ্যালু 3 এবং d এর ভ্যালু আসবে 2। সো এখানে আলটিমেটলি এখানে 5, এখানে 4। যার এনার্জি লেভেল যত কম সেখানে কম এনার্জি লেভেলে আগে ইলেকট্রন আসবে এবং পরে আসবে যত বেশি এনার্জি তত ওইখানে। তাহলে এখানে আগে আসবে 4s এ। সেম ভাবে 5p তে যদি তুমি হিসাব করো 6 আসে অ্যান্সার। তার মানে সবার আগে কোথায় যাবে, সবার আগে যাবে 4s এ, তারপরে যাবে 3d তে, তারপরে যাবে 5p তে। তাহলে এই রুলটা আমরা ফলো করতে হবে এবং তোমাকে অবজেক্টিভের ক্ষেত্রে এইভাবে দিবে যে 3টা দিয়ে বলবে যে মানে কোনটার অ্যারেঞ্জমেন্টটা সঠিক অ্যারেঞ্জমেন্ট বা কোনটা সেম ডাইরেকশনে আছে। এইভাবে তোমার বইয়ের কয়েকটা এমসিকিউ আছে, ওগুলো প্র্যাকটিস করলে আশা করি এটা পারা যাবে। ঠিক আছে ভাই, সামনের দিকে আগো। সামনের দিকে এই রুলসগুলো শেষ হয়ে গেলে খুব একটা প্যারা নাই। তারপর কিছু বক্সের কিছু এমসিকিউ আছে, ওই এমসিকিউগুলো প্র্যাকটিস করে ফেলবা, তারপরেই ভালো মতো হয়ে যাবে। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এই পার্টে 2.5। এটাই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এই পার্টের মধ্যে। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে আমাদের মোটামুটি অনেক কিছু জানা হয়ে গেছে, তারপরেও যতটুকু জানছিলাম অতটুকু আবার একটু রিভাইজ দাও। দেখো এখানে একটা জিনিস লেখা আছে নিউ বার মানে ওয়েভ নাম্বার ইজ ইকুয়াল টু
নিউ বাই সি, বা এটা যদি সহজ ভাষায় আমি যেভাবে পড়াইছিলাম ওইভাবে দেখো, নিউ বার ইজ ইকুয়াল টু 1/λ, এটা পড়াইছিলাম। এটা পড়ানোর পরে একটা জিনিস মাথায় রাখবো যে আমরা জানি ল্যামডা ইকুয়াল টু সি বাই এফ। তো সি বাই এফ যদি হয় তাহলে 1/λ হবে, তাহলে এফ বাই সি। আবার আমরা এফ এর বদলে লিখি নিউ বাই সি, এফ এর বদলে নিউ লেখা যায় ফ্রিকোয়েন্সির বদলে। সো এটাই লিখছে যে এফ বাই সি বা নিউ বাই সি, যাই হোক যেটাই হোক নো প্রবলেম। তাহলে আলটিমেটলি একটা লাইন ছিল, মূল লাইনটা ছিল এরকম যে ই ইজ প্রপোর্শনাল টু নিউ বার ইজ প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা ওয়েভলেন্থ। এই লাইনটা আমি লাস্ট ক্লাসে এবং লাস্ট ক্লাসের আগের ক্লাসেও পড়াইছি। এই লাইনের ইম্পর্টেন্সটা আজকের ক্লাসে বোঝা যাবে, কারণ আজকের ক্লাসে মেইন কথা এগুলাই, ইলেকট্রোম্যাগনেটিক স্পেক্ট্রার কথা এগুলাই। তুমি আগে এই লাইনটা একটু মুখস্থ করো, যারা ইউটিউব থেকে দেখবা বা যারা ফেসবুক থেকে দেখতেছো এই লাইনটা একটু মুখস্থ করো। আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে এনার্জি, এনার্জি, দেন নিউ বার হচ্ছে ওয়েভ নাম্বার, দেন এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, দেন ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ। তারপরেও তোমার মানে বোঝার সুবিধার্থে আরো কয়েকটা জিনিস লিখে দেয়। ই ইজ ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা, এখান থেকে আসছিল ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা, আর ই ইজ ইকুয়াল টু আসে এইচ নিউ, নিউ অর এইচ এফ, নিউ মানে এফ। সো ফ্রম দ্যাট পয়েন্ট ই ইজ প্রপোর্শনাল টু এফ। আবার আমরা একটু আগে দেখলাম যে ল্যামডা ইজ ইকুয়াল টু 1 বাই নিউ বার, ওয়েভ নাম্বার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ওয়েভ লেন্থ। সো ফ্রম দ্যাট পয়েন্ট এইটা আর তুমি যদি এটা মিক্স করো আর এটা মিক্স করো, তিনটা জিনিস মিক্স করলে এই পুরা লাইনটা আসে। পুরা লাইনটা তুমি মুখস্থ করো, কারণ আছে, কারণ হচ্ছে আমরা একটু পরে যখন ইলেকট্রোম্যাগনেটিক কয়টা স্পেক্ট্রা এবং কয়টা রং নিয়ে কথাবার্তা বলবো, এবং তখন যেন তুমি বিস্তারিত বলতে পারো বা বুঝতে পারো। আচ্ছা, তাহলে এখান থেকে অনেক বিস্তারিত কথাবার্তা বলছে, আশা করি এগুলো লাগবে না। দেন এখানে ইলেকট্রোম্যাগনেটিক স্পেক্ট্রার একটা সিরিজ দিছে, যে সিরিজটা আমাদের শিখতে হবে এবং পারতে হবে। সিরিজের মধ্যে তোমার সবার প্রথমে আসবে কসমিক রেস। কসমিক রেস বলতে মহাজাগতিক রেস বাংলাতে আর কি। কসমিক রেসের ভ্যালুটা দেখো কয়টা শূন্য আছে 5-এর আগে, 1 2 3 4, 4টা শূন্য, তারপরে 5, তারপরে ন্যানোমিটার, সবকিছু ন্যানোমিটার। এখন বুঝতে পারছো ন্যানোমিটারের ইম্পর্টেন্সটা কি? লাস্ট ক্লাসে বলছিলাম যে ন্যানোমিটার দিয়ে সবকিছু ম্যাপ করতে হয়। আচ্ছা, তারপরে ওয়েভ লেন্থ অফ গামা, তারপরে সে গামা, তারপরে এক্সরে, তারপরে ইউভি, তারপরে ভিজিবল, তারপরে ইনফ্রারেড, তারপরে মাইক্রোওয়েভ, তারপরে রেডিও ওয়েভ। এটা একটু মুখস্থ রাখতে হবে তোমার, কোনটা উপরে এবং কোনটা নিচে। উপরের গুলার দেখো ল্যামডার ভ্যালু কম, আর নিচের গুলার ল্যামডার ভ্যালু বেশি। দেখো 10 কিলোমিটার পর্যন্ত আসছে। তুমি যদি পুরোটা মুখস্থ রাখতে পারো অনেক ভালো, ওয়েলকাম। কিন্তু তুমি যদি পুরোটা মুখস্থ না করতে পারো, বেশ কয়টা আবার মুখস্থ করতে হবেই হবে, যেগুলো আমি বলে দিচ্ছি। ভিজিবল রে যেগুলো আমরা দেখতে পারি ওগুলোর মধ্যে কি কি আছে? ভিভ গায়র, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। বিতে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, হোয়াইট, তারপরে ওতে অরেঞ্জ, আর তে রেড। এই রংগুলা উপর থেকে নিচের দিকে আসবে এবং ওয়েভ লেন্থ কম থেকে আস্তে আস্তে বেশির দিকে আসবে। এবং তুমি যদি আর একটু ভালো মতো নিজের মতো করে একটা লেখা লিখতে চাও, তাহলে তুমি এভাবে লিখতে পারো, এই যে কসমিক রে, গামা, এক্স রে, ইভি, এই তিনটা উপরের দিকে রাখলা, তারপরে এগুলো আবার নিচে বসাইলা, মানে ভিজিবলের আন্ডারে বসাইলা, তারপরে রেডের নিচে লেখলা ইনফ্রারেড, আইআর। দেখো রেডের পরে আসি ইনফ্রারেড। সো এটা কিন্তু এমনি পারা যায়। রেডের পরে কোনটা? ইনফ্রারেড। ভায়োলেটের উপরেরটা হচ্ছে আলট্রা ভায়োলেট, ইজি একদম, আলট্রা ভায়োলেট, ইভি। তাহলে দেখো আলট্রা ভায়োলেট, তারপরে ভায়োলেট, তারপরে এগুলা, তারপরে রেড, তারপরে আয়ার আসবে। আয়ারের পরে আসবে দুইটা জিনিস, মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ। মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ তুমি মুখস্থ করে ফেললো, শেষ। মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ মুখস্থ করার পরে এতটুকু শেষ না? এতটুকু কাহিনী শেষ না। আমার এখান থেকে পড়তে হবে যে 380 to 780 ন্যানোমিটার পর্যন্ত হয় ভিজিবল রে, যেটার মধ্যে 380 তাহলে ইন্ডিকেট করবে সবার প্রথমটা ভায়োলেটকে, এবং 780 ইন্ডিকেট করবে সবার শেষেরটা রেড। দেখো এই 780, 380। 780, 380 থেকে পড়ার আগে তোমার আরো একটু আগে যাইতে হবে, আলট্রা ভায়োলেট। তো পুরোটা মুখস্থ রাখতে পারলে তো অনেক ভালো। তারপরে যতটুকু লাগবে ততটুকু আমি তোমাকে দেখাই দিচ্ছি। ইভিটা মুখস্থ রাখতে হবে 10 থেকে 380 বা 10 to 380 ন্যানোমিটার। তারপর রেডের পরে যেটা আয়ারটাও মনে রাখতে হবে। এটা হচ্ছে 782, এটা আবার মিলিমিটারে চলে গেছে, 1000 মিলিমিটার, 780 to 1000 মিলিমিটার পর্যন্ত। এটা হচ্ছে আয়ার
আয়ের রেঞ্জটা, কারণ আয়ের নিয়ে বিস্তারিত পড়াশোনা আছে, তো তার জন্য আয়ের মানে একটু পরে আছে হাজারি স্যারের বইতেই। তাহলে পুরাটার মধ্যে এতটুকু পড়লা, তারপরে কি পড়তে হবে ভাইয়া, এই ভিপ গায়ারের মধ্যে গ্রিনটা একটু মাথায় রাখতে হবে, কারণ গ্রিনটা বইয়ের এমসিকিউতে আছে 500 to 575। তারপর ইয়েলোটাও মাথায় রাখলে ভালো হয়, কিন্তু তুমি এতটুকু মাথায় রেখো 575 থেকে সামথিং কিছু একটা। ব্লুটা মাথায় রাখা দরকার নেই, ইন্ডিগো মাথায় রাখা দরকার নেই। রেডটা তো তুমি এমনি পারবা 780 বা 780 থেকে তার কিছু একটু কম। তাহলে পুরো রেঞ্জটা তোমার একটু মাথায় রাখতে হবে, বা পুরো রেঞ্জটা তোমার একটু বারবার পড়তে হবে, লিখে লিখে পড়তে হবে। এখন আসো এটার ইম্পর্টেন্সটা কি। ইম্পর্টেন্স হচ্ছে প্রথম কথা, এগুলো সবগুলাই ইলেকট্রোম্যাগনেটিক রে বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এগুলো সবগুলোই। তোমাকে বলবে যে নিচের কোনটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা ইলেকট্রোম্যাগনেটিক রে না। দেখো অপশনগুলো কিরকম থাকবে। অপশনগুলো এখানে দেবে মাইক্রোওয়েভ, তারপরে দিবে হচ্ছে আলফা রে, তারপরে দিবে হচ্ছে গ্রিন, তারপরে দিবে হচ্ছে ইনফ্রারেড আয়ার। তাহলে বলো কোনটা ইলেকট্রোম্যাগনেটিক রে না। প্রথম এমসিকিউ অবশ্যই এখানে আলফা রে, আর আমরা একটু আগে পড়ে আসলাম যে এই আলফা রে কোথাও নাই। এক্স রে আছে না, এক্স রে আছে, আবার গামা রে আছে না, গামা রে আছে, আবার আলফা নাই, বিটা নাই, এগুলো কিছুই নাই। তাহলে এটা একটা এমসিকিউ আসবে। সেকেন্ড এমসিকিউ আসবে যে নিচের কোনটা বা হুইচ ওয়ান ইজ কারেক্ট ফর দ্য হাইয়েস্ট এনার্জি, মানে এনার্জি লেভেল কার সব থেকে বেশি থাকে। তাহলে এনার্জি ম্যাক্সিমাম থাকবে কার, এরকম একটা কোশ্চেন দিছে, কোশ্চেন দিয়ে 4টা অপশন দিবে। আয়ার, তারপরে দিবে হচ্ছে কসমিক রে, তারপরে দিবে হচ্ছে গ্রিন, তারপরে রেড। দেখো তো পারা যায় কিনা কোনটার এনার্জি সব থেকে বেশি। আমরা একটু আগে পড়ে আসলাম উপর থেকে নিচের দিকে গেলে ল্যামডার ভ্যালু বাড়ে। তাহলে উপর থেকে নিচের দিকে গেলে যদি ল্যামডার ভ্যালু বাড়ে, তাহলে উপর থেকে নিচের দিকে গেলে এনার্জির ভ্যালু কমবে। এনার্জির ভ্যালু যদি কমে, আবার উপর থেকে নিচে গেলে ফ্রিকোয়েন্সির ভ্যালু কমবে। আবার উপর থেকে নিচে গেলে ফ্রিকোয়েন্সি যদি কমে, তাহলে ল্যামডা নিউ বার অর ওয়েভ নাম্বারও কমবে। তাহলে উপরের গুলা সব থেকে বেশি এনার্জেটিক, নিচের গুলা সব থেকে কম এনার্জেটিক, বিকজ উপরের গুলা সব থেকে ল্যামডা অর ওয়েভ নাম্বার, ওয়েভ লেন্থ সব থেকে কম, নিচের গুলার ওয়েভ লেন্থ সব থেকে বেশি। তার মানে সবার উপরে আর সবার নিচেরটার ইম্পর্টেন্স আছে এখানে। তার জন্যই আমি এত কথা বললাম, ওই রেঞ্জ মানে ওই রেঞ্জগুলো তোমাকে মুখস্থ করতে বললাম। দেখো তাহলে এই অনুযায়ী তাহলে কসমিক রে মোস্ট এনার্জেটিক, মোস্ট এনার্জি, এই পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে। দেন সব থেকে লিস্ট এনার্জি কার, রেডিও ওয়েভ আর টিভি রে। টিভি রে মানে কিন্তু রেডিও ওয়েভ, এটা আবার ভুলে যাও না। সো যে লিস্ট এনার্জি, সব থেকে কম এনার্জি, এইটা হইতেছে মূল কথা আলটিমেটলি। তাহলে এই ছকের ইম্পর্টেন্স হচ্ছে এটা আমাদের। তাহলে এটা ভালো মতো মনে রাখতে হবে, একবার তুমি দেখো স্ক্রিনে অথবা তোমার বইতে। আচ্ছা, ইউভি রিজনটা কত? ইউভি রিজন হচ্ছে 10 থেকে 380 বা 10 to 380। বাট 10 থেকে 380-র মধ্যেও আমাদের কিছু কিছু রেঞ্জ আছে যেটা মেডিকেলি ইম্পর্টেন্ট। ওই পরের পেজে আসো। আচ্ছা, এখানে একটা সিরিজ দিছে, সিরিজ অনুযায়ী মানে এক একটা ভ্যালু কিরকম হইতে পারে। যেমন একটা ব্যাকটেরিয়া 10 to -6 মিটার পর্যন্ত হইতে পারে, ভাইরাস 10 to -8 মিটার, অ্যাটম 10 to -10 মানে অ্যাংস্ট্রমে চলে যাবে। আমরা জানি 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10 মিটার, অ্যাংস্ট্রমে চলে যাবে একটা অ্যাটমের, মানে একটা রেঞ্জ দিছে। এটা আমাদের নট সো ইম্পর্টেন্ট। এখানে কিছু রিজন নিয়ে কথাবার্তা বলছে, এগুলো রিজন নিয়ে আমাদের কথাবার্তা এত কিছু লাগবে না। যদি তুমি কিছু পড়তে চাও তাহলে এটি একটু পড়ো যে মেডিকেল ইমেজিং অফ সেল, এটার জন্য ইউভি রেঞ্জের কোন রেঞ্জটা লাগে। ইউভি তো একটা বড় রেঞ্জ, 10 to 380 ন্যানোমিটার পর্যন্ত, বাট এটার মধ্যে কোনটা লাগবে? এটার মধ্যে লাগে 280 থেকে 400 ন্যানোমিটার। এটা পরীক্ষা আসে। বাকি আরো যদি পড়তে চাও তাহলে তুমি উপরে নিচে আরো দুইটা, এই দুইটাও পড়তে পারো, প্রোটিন অ্যানালাইসিসে আর লাইট থেরাপিতে ইন মেডিসিন। এই দুইটা আমি দাগাই দিচ্ছি, তুমি পারলে পড়ো, না পারলে দরকার নেই। একটা হচ্ছে 270 থেকে 360 আর একটা 300 থেকে 320। দেন মেইন পড়ায় চলে আসো। মেইন পড়া হচ্ছে এই ছকটা। এই ছক থেকে মেডিকেলে অনেকবার প্রশ্ন আসে, তাহলে আসো এই ছক থেকে পড়া শুরু করি। এই ছকটা আবার সাজানো আছে নিচ থেকে উপরের দিকে, বাট আমরা ডিবেট হবো না, আমাদের মাথাটা ওই ছকের মধ্যে রাখবো যে উপরেরটা ছিল কসমিক, তারপরে এক্স রে, গামা ঠামা ওগুলা ছিল উপরে, নিচে ছিল হচ্ছে রেড, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। বাট এখানে শুরু করছে আবার রেডিও ওয়েভ থেকে সবার প্রথমে, বা টিভি ওয়েভ থেকে শুরু করছে।
নো প্রবলেম, শুরু করলে করুক। হাজারি স্যারের বইতে এক এক জায়গায় এক একভাবে দেওয়া, নো প্রবলেম আমাদের জন্য। আবার ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 7 আবার এই ছকটাই আছে, এই ছকটা আবার ওইটা আবার ঠিকভাবে শুরু করা। বাট ওগুলা নিয়ে আমাদের ম্যাটার না, ম্যাটার হচ্ছে যেখানে যতটুকু পড়া ওইটাও অতটুকু পড়তেছি কিনা। তুমি দেখো তো এখান থেকে ওয়েভ রেঞ্জটা তুমি ওইখান থেকে পড়ছো 10 কিলোমিটার, এখান থেকে তাহলে আর পড়া দরকার আছে? এগুলো আর পড়ার দরকার নেই এখানে। তারপর ফ্রিকোয়েন্সি কত, যদি আমি ল্যামডার ভ্যালু যাই নিয়ে যাই তাহলে ফ্রিকোয়েন্সিতে এমনি বের করতে পারবো, ফ্রিকোয়েন্সি সি বাই, হ্যাঁ সি বাই এফ হয় নাই, ল্যামডা ইজ আমরা এফ বের করবো না, এফ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, এটা এফ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা যদি তুমি করো তাহলে 10 কিলোমিটার উপরে সি যদি বসাও তাহলে দেখবা যে 3 কিলো হার্জ টু 3 ইন্টু 10⁻11 হার্জ এগুলো আসে। বাট আমাদের সত্যি কথা বলতে ফ্রিকোয়েন্সিগুলো দরকার হয় না, ফ্রিকোয়েন্সিগুলো যেহেতু দরকার হয় না তাহলে আমি পুরা এই দুইটা মানে মানে কলাম বাদ দিব, এই দুইটা কলাম যদি বাদ দিই ভালো মতো বাদ দেওয়ার জন্য এরকম একটা কাটা চিহ্ন দিলাম, শুধুমাত্র বলবো ইম্পর্টেন্ট ইউজেস, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে, পড়তে ইজি হবে। তাহলে ইম্পর্টেন্ট ইউজের মধ্যে প্রথমে আসবে রেডিও ওয়েভের হিসাবগুলো, রেডিও ওয়েভের হিসাবগুলো আসবে, রেডিও যেহেতু আমি বলেই দিচ্ছি এটা আরেক নাম টিভি, সো টিভি দিয়ে যত আসবে টিভি সিগন্যাল, এমআরআই অ্যান্ড টিভি সিগন্যাল এই দুইটা এমনি মনে রাখলেই হলো। তারপরে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভের এক্সাম্পল দেখো ওয়াইফাই, মোবাইল ফোন, মাইক্রো ওভেন। এটা মনে রাখার একটা টেকনিক আছে, টেকনিক হচ্ছে তোমার বাসা সাপোজ ড্রয়িং রুম অথবা ডাইনিং রুমের পাশে ওভেন রাখা, ওভেনের উপরে তুমি তোমার রাউটারটা যে আছে রাউটারটা রাখছো, কেন রাখছো যেন সব রুমের মধ্যে তোমার ওয়াইফাই কারেন্ট চলে আসে, ওয়াইফাই চলে আসে। এখন তো আবার শহরেও ওয়াইফাই, গ্রামেও ওয়াইফাই, সব জায়গায় ওয়াইফাই আছে। যাই হোক, সাপোজ তুমি গ্রামেই থাকো, গ্রামে তুমি তোমার মাইক্রোওভেন, গ্রামে মাইক্রোওভেন আছে কিনা আমি জানি না, থাকতেও পারে, গ্রামে মাইক্রোওভেনএর উপরে আমি ওয়াইফাই মানে রাউটারটা রাখছি, রাউটার রাখার পরে যেন সব রুমের মধ্যে আমার আসে, মানে কি বলে ওয়াইফাইটা আসে। আবার কি করছি তুমি ধরে নাও অনেক অনেক বাসার মধ্যে ড্রয়িং রুমের মধ্যে বা ডাইনিং রুমের মধ্যে ফিল্টার থাকে, ফিল্টারের পাশে থাকে আবার মাইক্রোওভেন, সাপোজ আর কি ফিল্টারের পাশে মাইক্রোওভেন, মাইক্রোওভেনের মধ্যে তুমি একটা খাবার গরম দিছো, ওইটার উপরে ওয়াইফাই আছে। আবার তুমি একটা জিনিস ডাউনলোড দিতেছো, সাপোজ আমাদের ক্লাস ডাউনলোড দিতেছো, ক্লাস তো ডাউনলোড দেওয়া যায় না, যেটা কোনো কিছু একটা ডাউনলোড দিচ্ছ বা কোনো একটা ভিডিও বা কোনো একটা মুভি ডাউনলোড দিচ্ছ, মুভি ডাউনলোড দেওয়ার জন্য কি করতে হবে, রাউটারের পাশাপাশি মোবাইলটা রাখতে হবে যেন আমার সিগন্যাল হাইস্ট পরিমাণে আসে। ওই টেকনিক অনুযায়ী মানে অনেক কথা বলছি অনেকবার, এই টেকনিকটা এরকম যে মাইক্রোওভেনের উপরে ওয়াইফাই ও রাউটার রাখি না, এরকম না, রাউটার এবং মোবাইল রাখি, বাংলাতে আর কি মাইক্রো ওভেনের উপরে রাউটার, রাউটার দিয়ে বোঝাবো আমরা ওয়াইফাই ও শিট, কি ঘোরা ডিমের ইরেজার, কি ইরেজ হয় না কেন, হ্যাঁ রাউটার ও মোবাইল রাখি। সো ইংলিশ ভার্সনের স্টুডেন্ট হয়ে থাকলেও বাংলাতে কিন্তু অনেক নেমোনিক্স পড়া লাগবে তোমার, কারণ নেমোনিক্স আর ইংলিশে বানানো ট্রান্সলেট করা যায় না। তাহলে মাইক্রোওভেন দিয়ে মাইক্রোওয়েভ এবং মাইক্রো ওভেন এটা আসবে। তারপরে রাউটার তো ওয়াইফাই, মোবাইল তো মোবাইল, শেষ, এখান থেকে আশা করি পারবো। তারপরে তুমি রেডিও পড়লা, মাইক্রোওয়েভ পড়লা, বাকি যা যা ইউজেস থাকে সব ইনফ্রারেডের কাজ। তাহলে ইনফ্রারেড হচ্ছে বাকি যা যা থাকে বা রিমেনিং অফ দ্যাম আর ইনফ্রারেড। দেন বাকি থাকে ভিজিবল রে, ভিজিবল রের কাজ হচ্ছে ফটোসিনথেসিস, একটাই পড়বো। আলট্রাভায়োলেট এটার অনেকগুলো কাজ আছে, বাট মেইন কাজ হচ্ছে ফেক কারেন্সি আমার যেন ডিমার্ক করতে পারি, তার জন্য ফেক কারেন্সি, পাসপোর্ট ডিটেকশন, ফেক কারেন্সি ডিটেকশন এগুলো। তারপর এক্স রে রিজনের কাজ হচ্ছে মেডিকেল সায়েন্সের জন্য, বা আরো অনেক কাজ আছে যে ইন্টারনাল স্কেলেটন ইমেজ বের করার জন্য আরো কাজ আছে যেটা ফিজিক্সে আছে। গামারের কাজ হবে শুধুমাত্র ক্যান্সার ওয়ার্ডটুকু তাকায় রাখবো এবং ক্যান্সারটা মনে রাখবো, ট্রিটমেন্ট ফর ক্যান্সার এন্ড ডেস্ট্রয়িং দ্য ব্যাকটেরিয়া। প্রত্যেকটার আলাদা আলাদা একটা একটা করে কাজ আছে, শুধুমাত্র 2-3টা কাজ আছে মাইক্রোওভেনের উপরে, মানে মাইক্রোওয়েভের উপরে। সো মাইক্রোওয়েভের হিসাবটা আমরা মাথায় রাখবো, তাহলে পারবো আশা করি। ঠিক আছে, দেন আর কি, ওই ছকটা ভালো মতো পড়বা, পড়া হয়ে গেলে একটু সামনের দিকে আগাবা, সামনের দিকে ভিতরে অনেকগুলো পেজ আমাদের পড়া হয়ে গেছে অলরেডি, রিডবার্গ কনস্ট্যান্টের ম্যাথগুলো, রিডবার্গের যে ম্যাথগুলো এগুলো পড়া হয়ে গেছে। সরাসরি চলে আসো ইউজ অফ ইউভি ফর ডিটেক্টিং ফেক কারেন্সি নোটস অ্যান্ড পাসপোর্ট। লাইট ভিজিবল স্পেকট্রা, এখানে কিছু নাই, এখানেও মোটামুটি কিছু নাই, এগুলো যেগুলো দাগানো ওগুলো আমাদের আসলেই লাগবে না।
এগুলো তো দেখছো হাজিরি স্যার একটা নিয়ম আছে, নিয়ম হচ্ছে একই জিনিস বারবার না ঘুরে ফিরে যাওয়া, যেন তোমরা বেশি বেশি বার করে প্র্যাকটিস করো। বাট আমরাও তো চালাক কম না, মানে আমরা বলতে কি যা স্টুডেন্টরা আছি চালাক তো কম না, আমরাও হাজিরি স্যারের বইয়ের ওই পেজগুলো কাটে দিব, যে যে পেজ আপনি 2-3 বার দিচ্ছেন ওই পেজ আমি পড়বো না, একই পড়া 2-3 বার পড়বো না, নাই। কেননা আমি দেখো এই হাজিরি স্যারের বই এত মোটা, ইংলিশ ভার্সনে যে বইটা এত মোটা, বইয়ের মধ্যে আসলে লাগে হইতেছে তোমার অর্ধেক। সো তুমি কিন্তু এই মোটা বই থেকে ভয় পাওয়া যাবে না, অর্ধেক লাগবে। তুমি চিন্তা করতে হবে না প্রত্যেকটা পেজ লাগবে না আমার, শুধুমাত্র যতটুকু লাগবে অতটুকু যেন আমি পড়ি, আসলে ওর না 1/3 বইয়ের এমসিকিউ প্লাস কিছু দাগানো অংশ, ভিতরের দিকে অনেক পেঁচাল আজেরা পেঁচাল, একই জিনিস বারবার ঘুরে ফিরে দেওয়া, এগুলো আমাদের এত কিছু লাগে না আসলে। আসো এখানে প্রিন্সিপাল অফ ডিটেকশন অফ ফেক কারেন্সি বাই দ্য ইউভি রে। ইউভি রে দিয়ে ফেক কারেন্সি ডিটেক্ট করার জন্য তোমার আগে রেঞ্জটা মাথায় রাখতে হবে, যে ইউভির রেঞ্জটা 10 to 380 ন্যানোমিটার। বাট কোন রেঞ্জের মধ্যে আমি ওই ফেক কারেন্সিটা ডিটেক্ট করতে পারি, ওই রেঞ্জটা হচ্ছে 230 থেকে 375 বা 230 to 375 এত ওয়েভ লেন্থের মধ্যে আমরা ডিটেক্ট করতে পারি। কিভাবে ডিটেক্ট করতে পারি, এখানে প্রডিউসিং দ্য ব্রাইট লাইট হুইচ ইজ নোন অ্যাজ ফ্লোরেসেন্স। ফ্লোরেসেন্স পাওয়ার মাধ্যমে, এখানে আরো কিছু কথা আছে, যে ফসফোর, ফসফোর আর অ্যাবজর্বড বাই ইভি রে উইথ এই যে রেঞ্জটা, then after absorbing the radiate absorb energy with large wavelength in the visible like 380 to 780 nanometer. Chemically phosphor are made of different complex metal oxides and lanthanide ions. এখন এই ফসফরের হিসাবটা হচ্ছে এরকম, যে তুমি যখন একটা ফেক কারেন্সির মধ্যে ফসফর রে না সরি ইউভি রেটা ধরবা, মানে বেসিকটা এরকম, যে একটা সাপোজ এটা ফেক কারেন্সি, আমার ফেক কারেন্সির মধ্যে আমি এখানে ইভিটা দিছি, এখানে কিছু টাকার মধ্যে কিছু মানে সুতা থাকে, এবং সুতাটা ডিটেক্ট করে, বা সুতার মতো কিছু রে থাকে, যে রেটা রিফ্লেক্ট করে ডিটেক্ট করতে পারে যে ওই রেঞ্জের মধ্যে আছে কিনা। ওই রেঞ্জের মধ্যে থাকে তাহলে এটা মানে আসল টাকা, রেঞ্জের মধ্যে না থাকলে নকল টাকা। এখানে আমি যদি ইভি রেটা দেই, ইভি রে দিলে এমন এক টাইপের ফসফর অর ফ্লোরেসেন্স ক্রিয়েট হবে, যে ফ্লোরেসেন্স দিয়ে ডিটেক্ট করা যাবে বাই ডিটেক্টিং ইভি, মানে ইভি রেটা দিলে ডিটেক্ট করা যাবে যে ওই টাকাটা আসল টাকা নাকি নকল টাকা, এরকম আর কি হিসাব। ওই হিসাব অনুযায়ী কিছু কালার রিফ্লেক্ট হয় 380 to 780 ন্যানোমিটারের মধ্যে, মানে ভিজিবল রের মধ্যে রিফ্লেক্ট হয়, যে ভিজিবল রে দিয়ে আমরা দেখতে পারি যে আসলে এটা আসল নাকি নকল। আসলে সত্যি কথা বলতে এগুলা কিছু লাগে না, আমাদের যেটা লাগে ওইদিকে ফোকাস করি। আমাদের প্রথমত জানতে হয় যে শুধুমাত্র যে এটা ইউভি রে দিয়ে বের করা হয়। তারপরে কি টাইপের মেটাল অক্সাইড বা কমপ্লেক্স মেটাল অক্সাইড ইউজ করা হয়, যেমন Y2O3, ইউরেনিয়াম 3+, ইমিজ রেড কালার, এগুলো। তারপর ভাই এখানে আরো কিছু কথা আছে, যেমন তোমার বাংলাদেশে কিছু কারেন্সি, যেমন 1000 টাকার নোটের মধ্যে ফ্লোরেসেন্স কালার কেমন হবে, ফ্লোরেসেন্স কালার টু ইউভি রেস, প্রথমটা আসবে হচ্ছে লাইট ভায়োলেট, মানে 1000 টাকা নোটে, এবং লাইট ইয়েলো কালার, একটা পয়রো শুধু তুমি বাংলাদেশি কারেন্সি। আবার এখানে আমেরিকান কারেন্সি ডলারে নিয়ে কথা বলছে, এগুলো আমাদের এত কিছু সত্যিই বলতে লাগে না, আমি নিজেও এগুলো এত ইম্পর্টেন্স দিই নেই। তারপরে যে ইম্পর্টেন্স দেওয়ার বিষয় ওদিকে চলে আসো, ইউজ অফ আইআর ইন মেডিকেল ট্রিটমেন্ট, সেটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তো মেডিকেল ট্রিটমেন্টের কথাবার্তায় আসবে। ইউজ অফ আয়ার ইন মেডিকেল ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্টের আয়ার এর মেডিকেল ট্রিটমেন্ট জানার আগে আমাদের আগে জানতে হবে যে আয়ার এর রেঞ্জটা কত। 780 টু এখানে 1000 মিলিমিটার অথবা 10⁶ মিলিমিটার। এখন এই 700 দিতে সমস্যা নেই, 780 ধরে নিলেও হবে। আয়ারকে আবার 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নিয়ার আয়ার, মিডল আয়ার এন্ড ফার আয়ার। এখানে তিনটা একটা ছক দেওয়ার কথা ছিল এখানে, নিয়ার আয়ার, মিডল আয়ার, ফার আয়ারের, বাট নাই না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নেই। দেখো এখানে নিয়ার আয়ারের মধ্যে তুমি এভাবে মনে রাখবা, এই যে এখানে মাইক্রোমিটারে দেওয়া আছে, বাট তুমি মাইক্রোমিটার ছাড়াও তুমি ন্যানোমিটারও কনভার্ট করতে পারো। 0.78 মাইক্রোমিটার টু 2.5 মাইক্রোমিটার তুমি ন্যানোমিটারও কনভার্ট করতে পারো, যেভাবে ইচ্ছা তুমি ওইভাবে মনে রাখতে পারো। বাট এটার ইউজটা কি নর্মালি এটার ইউজ হচ্ছে একটু পরে আসবে, আমরা আগে মিডল এয়ারে আসি। মিডল এয়ারে আসবে এই 2.5 মাইক্রোমিটার থেকে শুরু হবে, এবং 2.5 মাইক্রোমিটার থেকে শুরু করে, এটা একটু ভুলভাল লেখছে এখানে, এখানে একটু ভুল আছে, 2.5 মাইক্রোমিটার না, এটা হবে 2.5 হইতে পারে ন্যানোমিটার। আচ্ছা দেখি তারপর ফার এর কোথায়, ফার এর ক্ষেত্রে 2.5 মাইক্রোমিটারের দুইটা মাইক্রোমিটার সেম কেমনে, কি ভুলভাল বাংলা ভাষণে বইতে এরকম সত্যি ভুল নাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বলে দিচ্ছি আসলটা এটা 2.5 মাইক্রোমিটার থেকে হবে 2.5 ন্যানোমিটার মিলিমিটার, আবার এই 2.5 মিলিমিটার থেকে 1 মিলিমিটার। একটা ভেজাল লাগতেছে এই জায়গায়।
আইআর এর ক্ষেত্রে 1 মিলিমিটার নাকি 1000 মিলিমিটার? তো ক্রস ভুল হয়ে গেল। ক্রস ভুল হয়ে গেল। 2.5 থেকে 25 মাইক্রোমিটার পর্যন্ত, আর ওইটা হচ্ছে 25 মাইক্রোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা বাদ দিয়ে, এটা হচ্ছে 25 মাইক্রোমিটার পর্যন্ত, আর 2.5 থেকে 25 মাইক্রোমিটার পর্যন্ত এটা হচ্ছে মিডল আয়ারটা। এতটুকু আমি লিখে দিচ্ছি, বইতে একটু ভুল আছে, মিডল আয়ার। আচ্ছা, তারপরে আসবে আবার এখানে একটু পয়েন্টটা আসবে না, বুঝছো, 25 মাইক্রোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত। এটা ঠিক আছে, তুমি আপাতত এরকম করে ধরে রাখো। এখানে আবার 1000 দিছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এগুলা নিয়ে বেশি বিস্তারিত মাথা ঘামানোর কিছু নাই। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে যে হিউম্যান হিউম্যান বডিতে কি পরিমাণ আয়ার থাকে। 8000 থেকে 12000, 8000 থেকে 12000 ন্যানোমিটার পর্যন্ত লাইস ইন দ্য মিডল আয়ার। এটা হচ্ছে হিউম্যান বডিতে থাকে। ঠিক আছে, এখন তিনটার কাজ আলাদা আলাদা ভাবে। এই যে ইউজেস অফ আয়ার ইন থার্মোগ্রাফ। থার্মোগ্রাফের মধ্যে তোমার আগে প্রথম মতো মাথায় রাখতে হবে যে নেয়ার আয়ার। নেয়ার আয়ারের কাজটা হচ্ছে, আচ্ছা, নেয়ারের কাজ হচ্ছে, দেখো একদম সিম্পল ভাষায় বলি, যে নেয়ারের আমাদের চিকিৎসা বিজ্ঞানে দুই ধরনের কাজ হয়। একটা হচ্ছে নর্মাল কাজ, আর একটা হয় তোমার জটিল কাজ। জটিল কাজ ধরে নাও জটিল সার্জারি বা জটিল 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 যত কাজ আছে ওগুলো। তাহলে নেয়ার আয়ার দিয়ে যত রকমের জটিল কাজ আছে বা কমপ্লেক্স যত রকমের কাজ আছে বা যত রকমের এক্সাম্পল আছে ওগুলো দাগাই দিবা নেয়ার আয়ারের কাজ। যেমন এটার মধ্যে এক্সাম্পলগুলোতে দেখো, নেয়ার আয়ার এক্সাম্পলে, ফাংশন অফ কর্টেক্স ইন দ্য হেড ক্যান বি নোন বাই দ্য ইউজ অফ ডিওটি, ডিফিউজ অপটিক্যাল টোমাটোগ্রাফি। এটা কি তোমার কাছে সহজ কোনো কাজে লাগে? এটা ভেজাল একটা কাজ। তাহলে ভেজাল কাজগুলো আসবে নিয়ার আয়ের মধ্যে, এবং ফার আয়ের কাজ আসবে যে কাজগুলা আমাদের করতে কোনো খুব একটা কষ্ট হবে না বা মানুষ মরে যাবে না, এরকম কোনো কাজ না। যেমন এটার মধ্যে একটা আসবে ফিজিওথেরাপি। এখানে যে মাসেল রিল্যাক্সেশন, জয়েন্ট মোবিলিটি ক্যান বি কন্ডিশন বাই লো ইমিশন অফ ফার আয়ার। তারপর হিটেনিং ইফেক্ট রেজাল্ট ফ্রম দ্য এনার্জি ইমিটেড বাই দ্য আয়ার অ্যান্ড স্টিমুলেট দ্য সেলুলার হিলিং মেকানিজম অ্যান্ড প্রমোট দ্য ব্লাড সার্কুলেশন। মানে এগুলো কিন্তু মানে ফ্যান্সি কোনো কাজ, মানে যেটা না করলে আমি মরবো না এরকম কোনো কাজ না। ফিজিওথেরাপি এখানে আসবে, ফ্রোজেন শোল্ডার এখানে আসবে। তখন ফ্রোজেন শোল্ডার ফিজিওথেরাপির কথা হয়তো বা লেখা আছে এখানে, লেজার মেথড। আচ্ছা, এই যে রিলিভিং দ্য পেইন আয়ার থেরাপির মাধ্যমে, যেটা হচ্ছে ফার আয়ার থেরাপির মাধ্যমে যেটা করা হয়, রিলিজিং দ্য পেইন। আর যে অর্গানিক ইলমেন্টের যে মূল আমাদের ফাংশনাল গ্রুপ, ওটা বের করার জন্য ইউজ করা হয় মিডল আয়ার। এটা মিডল আয়ারের মধ্যে তোমার বইতে যদি পাও এটা দাগাই রেখো। মিডল আয়ারের কাজ হচ্ছে ডিটেকশন অফ ফাংশনাল গ্রুপ। এটা যখন আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়বো তখন বিস্তারিত আবার পড়বো নি। ডিটেকশন অফ ফাংশনাল গ্রুপ অন অর্গানিক কেমিস্ট্রি বা অফ অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক ইলমেন্ট। যেমন তোমাকে যদি এক্সাম্পল দিই, যেমন ইথার আর অ্যালকোহল, এই দুইটা ফাংশনাল গ্রুপের আলাদা আলাদা বা তোমাকে যদি বলে অ্যালডিহাইড, ইথার অ্যালডিহাইড, তারপর কিটোন, এগুলো ফাংশনাল গ্রুপ। এক একটা সেম ধরনের কম্পোনেন্ট, এটার মধ্যে তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করবা, মিডল আয়ার দিয়ে ডিফারেন্সিয়েট করবো, যেটা আমরা অর্গানিক কেমিস্ট্রিতে বিস্তারিত করবো। তাহলে আলটিমেটলি মূল কথা হচ্ছে ফার আয়ারের কাজ হবে জটিল জটিল চিকিৎসার ক্ষেত্রে ডিওটি, ডিফিউজ অপটিক্যাল টোমাটোগ্রাফির ক্ষেত্রে। মিডল আয়ারের কাজ হবে তোমার ডিটেকশন অফ দ্য ফাংশনাল গ্রুপ অর্গানিক এলিমেন্ট। অ্যান্ড নেয়ার আয়ার যেটা ওটার নেয়ার আয়ারই তো ডিওটি, এবং ফার আয়ারের কাজ হচ্ছে ব্লাড সার্কুলেশন, জয়েন্ট মোবিলিটি, মানে হ্যান ত্যান নর্মাল কথাবার্তা যেগুলো আছে ওগুলোই। এখান থেকে আর বিস্তারিত কিছু নাই। তারপরে চলে যাবে এমআরআইতে। আচ্ছা, ফ্রোজেন শোল্ডার পার্টটুকু যদি পাও দেখো দাগায় রাখো। ফ্রোজেন শোল্ডার ওয়ান কাইন্ড অফ শোল্ডার রিলেটেড মেডিকেল ফিজিওথেরাপি। ইংলিশ ভার্সনে এই বইতে ফ্রোজেন শোল্ডার ওয়ার্ডটা ওইভাবে লেখা নাই। আচ্ছা, দরকার নেই, আমি যতটুকু বললাম তুমি তো শুনলাই। আচ্ছা, এমআরআইতে চলে আসি। এমআরআই এর মধ্যে থেকে সবার প্রথমে আমাদের জানতে হবে যে এমআরআই কেন ইউজ করা হয়, বা হোয়ার দ্য এমআরআই ইজ বিং ইউজড। আচ্ছা আচ্ছা, লেজার থেরাপি অ্যান্ড লো ইমিশন থেরাপি, এই দুইটা জিনিস তোমাদের খুব একটা যে লাগবে এরকম না, তারপরে তুমি একটু দেখে রাখতে পারো।
এই যে এখানে এমআরআই তে প্রথমে আগে এটা এমআরআই এর ফুল মিনিংটা শিখতে হবে, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এন্ড এমআরআই ইউজেস ম্যাগনেটিক ফিল্ড। এখানে রেডিও ইউজ করা হয়, আমরা যখন শুরুতে রেডিও পড়লাম, রেডিও এর মধ্যে কিন্তু বিস্তারিত এমআরআই যে রেডিও ইউজ করো এটা জানছি। তারপর এমআরআই এর ইউজেসটা লাগে, এমআরআই এর ইউজটা হচ্ছে ডক্টর টু ডিটেক্ট বা ডিসাইড দ্য বেস্ট ওয়ে টু ট্রিট পিপল হু হ্যাভ দ্য হার্ট প্রবলেমস এগেইন দ্য ব্রেন টিউমার ক্যান বি ডিটেক্টেড বাই দ্য এমআরআই বিসাইড দিট ব্লিডিং ইন দ্য ব্রেইন। তারপর বিভিন্ন ধরনের ডিউ টু ট্রমা, তারপর ডিজিজ ব্লাড ভেসেল ক্যান বি ডিটেক্টেড বাই দ্য এমআরআই। কয়েকটা পয়েন্ট তুমি এখান থেকে শুদ্ধ দাগায় রাখবো, যে হার্ট প্রবলেম, ব্রেন টিউমার, তারপরে হচ্ছে ব্রেন ট্রমা, বা এখানে হ্যাঁ ট্রমায় তো লিখছে, ব্রেন ডিউ টু ট্রমা মেবি লেখার চেষ্টা করছে, ব্লিডিং ডিউ টু ট্রমা। আচ্ছা, তারপরে ব্লাড ভেসেলের বিভিন্ন ধরনের যেখানে যেখানে আমরা এক্স রে করতে পারবো না বা আইআর ইউজ করতে পারবো না, ওইখানে এখানে এমআরআই করতে হয়। এমআরআই থেকে এতটুকু মাথায় রাখলেই চলবে। আরও কিছু জিনিস মাথায় রাখতে পারো, যে এমআরআইতে ফ্রিকোয়েন্সি কতটুকু ইউজ করা হয়, ফ্রিকোয়েন্সিটা নট সো ইম্পর্টেন্ট, তারপরে যতটুকু মনে রাখা যায় এমআরআইতে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড ইউজ করা যায়, যে 0.5 to 3 টেসলা, এখানে এটা আছে হয়তোবা, কোথায় 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 নাই, না থাকলে নাই। আচ্ছা, তুমি একটু বের করে নিও, এখানে 0.5 to 3 টেসলা ইউজ করা হয়, এতটুকু মাথায় রাখলেই হবে এমআরআই থেকে। সো এগুলাই। তারপর লাস্টের দিকে আসে তোমার মেটাল আয়ন ডিটেকশন অফ ফ্লেম টেস্ট। মেটাল আয়ন ডিটেকশন অফ ফ্লেম টেস্ট আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করবো আশা করি। নেক্সট ক্লাসে যতটুকু বাকি আছে মেটাল আয়ন অফ ফ্লেম টেস্ট থেকে বাকি যতটুকু পার্ট আছে, যেটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট, সবগুলো অ্যাডমিশন টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট, অতটুকু শেষ করবো। আজকে যতটুকু বললাম, স্পেশালি আবহাওয়া রুল থেকে শুরু করে যা যা বললাম, ওই কয়টা পয়েন্ট যেন তোমার মাথায় থাকে। স্পেশালি তোমার ইউভি রে দিয়ে কিভাবে আমরা জাল টাকা অথবা জাল পাসপোর্ট শনাক্ত করতে পারি এটা। তারপরে এখানে একটা পুরো সিরিজ আছে, ওই সিরিজ অনুযায়ী কোনটা ল্যামডার ভ্যালু বেশি হলে এনার্জির ভ্যালু যে কম হয়, এবং নিউবার ওয়েভ নাম্বারের ভ্যালু যে এনার্জির সাথে প্রপোর্শনাল সম্পর্ক, এগুলো যেন আমাদের মাথায় থাকে। মোটামুটি আজকের ক্লাসে এগুলোই পড়লাম। আর মূল কথা হচ্ছে এটাই, যে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত যে ইলেকট্রোম্যাগনেটিক যে স্পেকট্রাগুলো আছে ওগুলো একটু মাথায় রাখতে হবে, যে প্রথমে কসমিক রে, তারপরে হচ্ছে এক্স রে, গামা, এগুলো একটু তোমার সিরিয়ালি মাথায় রাখতে হবে, তাহলেই তোমার এখান থেকে আশা করি আর কোনো প্রবলেম হবে না। তারপরে ভিপ গাইড দিয়ে তো তুমি যেগুলো দেখা যাবে ভিজিবল রে, ভিপ গাইড দিয়ে তো ভিজিবল রে গুলো তুমি মাথায় রাখতে পারবাই, ওগুলো তো আর কোনো প্যারা নাই। আসলে কি জানো, মানে বাংলা ভার্সনের বইয়ের সাথে ইংলিশ ভার্সনের বইয়ের যখন মিলেতে যায় অনেক কিছুর ডিফারেন্স থাকে, যার কারণে ইংলিশ ভার্সনের বইতে কিছু কিছু টপিক নাই বা কিছু কিছু টপিক কম, বা ওগুলো আমি খুঁজে পাই না মাঝে মাঝে। তার জন্য তোমাদের কিছু কিছু জিনিস আবার বাংলা ভার্সনের বই থেকে আমি বলবো, ওইটা একটু অবশ্যই বোঝার মতো। তুমি যদি টোটালি ডিপেন্ডেন্ট থাকো ইংলিশ ভার্সনের বইয়ের উপরে, তাহলে কিন্তু আসলে হবে না। কারণ যখন তুমি জুলজি পড়তে যাবা, তখন যে টোটালি তোমাকে আলিম স্যারের বই ধরে ধরে পড়াইলে যে সবকিছু কভার হবে এরকম তো না। তোমার বাংলা ভার্সনে যে আজমল স্যারের বইটা আছে বা নিউ এডিশনে যে বইগুলো আসবে, ওগুলোও একটু একটু জানতে হবে। সবকিছুই যে তুমি একদম ওরিয়েন্ট হয়ে যাবে ইংলিশ ভার্সনের জন্য, বা সবকিছু যে ইংলিশ রিলেটেড ওরিয়েন্টেড হয়ে যাবে এরকম কিন্তু করা যাবে না। আমাদের একটু একটু হলেও বাংলা জিনিসগুলো জানতে হবে, কারণ কারণ হচ্ছে তোমার বইতে অনেক কিছু নাই যেটা বাংলা ভার্সনের বইতে আছে, এটা তোমার একটু মাইনে নিতে হবে বা বুঝতে হবে। যাই হোক, ওই এক্সট্রা জিনিসগুলো তো আমি বলে দিচ্ছি, ওগুলো তো তুমি মাথায় রাখবে, কারণ আমার সামনে দুইটা বই আছে। আর আশা করি যে কবির স্যারের বই পড়া লাগবে না, তুমি হাজারি স্যারের বইটা এইভাবে টুকটাক ভাবে পড়তে থাকলে একটা ভালো একটা প্রিপারেশন হবে। তাহলে আজকে ভাই এই পর্যন্ত রাখি, পরবর্তী ক্লাসে আবার বিস্তারিত কথা হবে। ধন্যবাদ সবাইকে।